আজকে আমরা সমাস নিয়ে কথা বলবো। তাহলে সমাস সমাস শিখতে গেলে আমাদের কয়েকটা বিষয় আগে জানতে হবে। সেই বিষয়গুলো কি কি সেগুলো নিয়ে আলোচনা করব। তারপর ধারাবাহিকভাবে বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে, যেমন বিসিএস সহ চাকরি পরীক্ষায়, বিশ্ববিদ্যালয় পরীক্ষায়, সেগুলো আমরা সমাধান করব। প্রথমে সমাস মানে কি? সমাস মানে হচ্ছে সংক্ষেপণ। সংক্ষেপণ। তাহলে সমাস কি সংক্ষেপণ করে? এক কথায় বলতে হবে সমাস পদকে সংক্ষেপণ করে। তাহলে আমরা শিখতে পারলাম যে সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, আর সমাস পদকে সংক্ষেপণ করে। যেমন মা ও বাবা, এখানে আমরা দেখতে পাচ্ছি মা একটা পদ, ও একটা পদ এবং বাবা একটা পদ। তাহলে কয়টা পদ? তিনটা পদ। এই তিনটা পদ মিলে হয়ে যায় মা বাবা। তার মানে কয়টা পদ হয়ে গেল? একটা পদ হয়ে গেল। ছিল 1 2 3, তিনটা পদ ছিল কিন্তু হয়ে গেল আমাদের একটি পদ। এই জন্য সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। সমাস কি সংক্ষেপণ করে? পদকে সংক্ষেপণ করে। তাহলে সমাসের সংখ্যাটা হতে পারে, সমাসটার একটা পদ মিলে সমাস হয় না, অনেকগুলো পদ মিলে সমাস হয়। যেমন যদি বলি মা কোন সমাস, তাহলে অ্যান্সার হবে না, এটা কোনো সমাস হবে না। যদি বলি ও কোন সমাস, হবে না, ও পদের সমাস হবে না। বাবা কোন সমাস, হবে না। তার মানে একটা পদের কখনো সমাস হয় না। যখন অনেকগুলো পদ একটা পদে পরিণত হবে তখন সমাস নির্ণয় করা সম্ভব। তাহলে মা বাবার সমাস নির্ণয় করা যাবে। তার মানে আমরা বলতে পারি দুই, অবশ্যই দুইটা পদ হয়েছে, দুই অথবা তারও অধিক অধিক পদ লাগতে হবে। তাহলে সমাস গঠন করতে কমপক্ষে দুইটা পদ লাগবে। এছাড়া এরও বেশি যদি পদ হয় কোনো সমস্যা নেই, কমপক্ষে দুইটা লাগবে, বা দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করাকে সমাস বলে। আশা করি সবাই বুঝতে পেরেছে। প্রথমে আমি একটা প্রশ্ন আপনাদেরকে ছড়িয়ে দিচ্ছি, এই প্রশ্নটির অ্যান্সার আপনারা করেন। প্রশ্ন নাম্বার 1, সমাসবদ্ধ পদের অর্থের প্রাধান্য বিবেচনা করলে সমাস কত প্রকার? এ নাম্বার অপশন দিলাম 2 প্রকার, বি দিলাম 3 প্রকার, সি দিলাম 4 প্রকার, ডি দিলাম 6 প্রকার। অপশন এ দিছি 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার এবং 6 প্রকার। সঠিক অ্যান্সার আমাদের কি হবে? সমাসবদ্ধ। এখন সমাসবদ্ধ জিনিসটা কি? যে সমাস যে আবদ্ধ হয়, যেমন আমরা লিখলাম না মা ও বাবা, তাহলে মা ও বাবা তিনটা পদ ছিল, এই তিনটা পদ কিন্তু একটা পদে আবদ্ধ হয়েছে, সেটার নাম হচ্ছে মা বাবা। এই যে মা বাবা, এইটাকে বলা হচ্ছে সমাসবদ্ধ পদ। মা ও বাবা এই তিনটা পদ হয়ে গেল কি একটা পদে পরিণত হয়েছে, এই পদটা হচ্ছে আমাদের সমাসবদ্ধ পদ। তাহলে এটার অ্যান্সার হবে আমাদের কিন্তু 4 প্রকার। এটা অ্যান্সার হবে। এখন দেখেন কেন 4 প্রকার হয়, এটা আমরা এখন বিশ্লেষণে যাব। তাহলে যে বিষয়টা আমি এখন শিখাবো, এই কৌশলটা দিয়ে আপনি সমাস 60% কমপ্লিট করতে পারবেন, আর 40% আমাদের বাকি থাকবে, সেটার জন্য আর দুটো কৌশল আমি দিব। তাহলে এটা বুঝতে পারছেন কত গুরুত্বপূর্ণ এই কৌশলটি। তাহলে কৌশল 4 প্রকার যে আমাদের আছে, এই 4 প্রকার, তার মানে 1 নাম্বার যেটা পূর্বপদ এবং পরপদের অর্থাৎ উভয় পদের অর্থ প্রাধান্য পায়। সমাস নির্ণয় করতে গেলে প্রথম যে আমাদের পূর্বপদ ও পরপদ, অর্থাৎ উভয় পদের অর্থ প্রাধান্য পায়। পূর্বপদ এবং পরপদের উভয় পদের অর্থ প্রাধান্য পায়, এরকম কিছু সমাস রয়েছে আমাদের। সেই সমাসটা আমরা জানবো যে সমাসবদ্ধ পদের অর্থের প্রাধান্য বিবেচনা করলে সমাস কত প্রকার? 4 প্রকার। এই 4 প্রকারের প্রথম প্রকারটা হচ্ছে পূর্বপদ এবং পরপদ, অর্থাৎ পূর্বপদ এবং পরপদ দুইটারই অর্থ প্রাধান্য পাবে, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার যেটা হচ্ছে পূর্বপদ ও পরপদ কোনোটি নয়, অর্থাৎ তৃতীয় বা অন্য পদের অর্থ প্রাধান্য পায়। তাহলে গেল দুইটা প্রকার ভেদ পেলাম। তারপর 3 নাম্বার আমরা যেটা পড়বো, অর্থাৎ পূর্বপদের অর্থ প্রাধান্য পায়, পূর্ব পদের অর্থ প্রাধান্য পায়, প্রাধান্য। 4 নাম্বার হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পায়, পরপদের অর্থ প্রাধান্য পায়। দেখেন এই যে 4টা 60% সমাস কভার হবে আমাদের। তাহলে আমাদের প্রশ্ন ছিল সমাসবদ্ধ, এই যে সমাসবদ্ধ অর্থাৎ যে সমাসবদ্ধ পদটা, যেমন আমরা লিখছিলাম মা বাবা, মা বাবা, পরীক্ষা আসবে এটা কোন সমাস, কোন, আমরা যেহেতু মুখস্থ আছে আমরা জানি মা বাবা দ্বন্দ্ব সমাস, পরীক্ষায় কিন্তু এভাবে আসে, কিন্তু আমরা মুখস্থ করি, কিন্তু মুখস্থ না করে আমরা এই 4টা বৈশিষ্ট্য যদি আমরা জানি, তাহলে যে কোনো সমাস অর্থাৎ সমাসটা কোন সমাস এটা আমরা বের করার কথা। দেখেন তাহলে যে পূর্বপদ এবং পরপদ অর্থাৎ উভয় পদের অর্থ প্রাধান্য পায়, এই বৈশিষ্ট্যের অনুপাতে সমাস গঠিত হতে পারে। পূর্বপদ ও পরপদের কোনটির অর্থ না বুঝিয়ে তৃতীয় বা অন্য কোনো পদের অর্থ প্রাধান্য পায়, এই বৈশিষ্ট্যটা দিয়ে সমাস নির্ণয় করা যেতে পারে। শুধু পূর্বপদের অর্থ প্রাধান্য পায় এটা দিয়ে নির্ণয় করা যেতে পারে, এবং পরপদের অর্থ প্রাধান্য হয় এটা দিয়ে নির্ণয় করা যেতে পারে। এখন দেখি এটা সম্ভব কিনা। দেখেন তাহলে সমাস কয় প্রকার? সমাস হচ্ছে আমাদের 6। 1 নম্বর হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস, 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে বহুব্রী সমাস। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে অব্যয়ীভাব সমাস, 4 নম্বর হচ্ছে আমাদের কর্মধারয় সমাস, 5 নম্বর কি? 5 নম্বর হচ্ছে তৎপুরুষ সমাস, 6 নম্বর কি? দ্বিগু সমাস। তাহলে দেখেন সমাস হচ্ছে আমাদের 6 প্রকার, কিন্তু ওই যে সমাসবদ্ধ পদের বৈশিষ্ট্য অনুপাতে কয় প্রকার? 4 প্রকার। তাহলে 4 প্রকার। দেখেন এই যে দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্য হচ্ছে উভয় পদের অর্থ প্রাধান্য পাবে। দেখেন কত চমৎকার ভাবে আমরা এখন সমাসটা শেষ করে ফেলবো। কি হবে? দ্বন্দ্ব সমাসটা হচ্ছে কি? উভয় পদের অর্থ প্রাধান্য পাবে, উভয় পদের অর্থ প্রাধান্য পাবে, অর্থাৎ পূর্বপদ এবং পরপদ দুইটারই অর্থ প্রাধান্য পাবে। আচ্ছা, বহুব্রী তৃতীয় পদের অর্থ প্রাধান্য পাবে, তৃতীয় পদের অর্থ প্রাধান্য পাবে।
অর্থাৎ পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে না, পরপদের অর্থ প্রাধান্য পাবে না। তারপর অব্যয়ীভাব সমাসে শুধু পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে, পূর্ব পদের অর্থ প্রাধান্য পাবে। আর বাকি যে তিনটা, এই তিনটা হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পাবে, পরপদের অর্থ প্রাধান্য পাবে। তাহলে দেখেন কত সহজ। তাহলে পরপদের অর্থ প্রাধান্য পাবে তিনটা সমাস, এটা আমরা মনে রাখতে পারি কত দূর, কত প্লাস দূর, কত দূর। তাহলে ক অর্থ হচ্ছে কর্মধারায়, কর্মধারায়, ত অর্থ হচ্ছে তৎপুরুষ, তৎপুরুষ, আর কি, আর দূরতে হচ্ছে দিগু। তাহলে এই কত দূর, কর্মধারায়, তৎপুরুষ, দিগু, এগুলো হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পাবে। আর দ্বন্দ্ব উভয় পদের অর্থ প্রাধান্য পাবে। আমরা এটাও মনে রাখতে পারি দ্বন্দ্ব, দ্বন্দ্ব মানে কি, দ্বন্দ্ব মানে বিরোধ। বিরোধ হতে গেলে কি একা একাই বিরোধ হয়, কমপক্ষে দুইজন লাগবে, এর চেয়ে বেশি যত লোক হবে তত বিরোধ আরো বেশি তৈরি হবে, ঠিক না? কিন্তু বিরোধ হতে গেলে কমপক্ষে দুইজন লোক লাগবে, এই জন্য উভয় পদের অর্থ প্রাধান্য পাবে। বহুব্রীহি, বহু মানে বহুরূপী মানুষ মনে রাখবো, বহুব্রীহি মানে বহুরূপী। বহুরূপী মানুষের মনে একরকম, মুখে একরকম কথা, মুখে এক কথা মনে একরকম, মুখে মিষ্টি মনে বিষ, তাহলে বহুরূপী মানুষ। তাহলে বহুরূপী মানে মুখে এবং মনের মধ্যে পার্থক্য রয়েছে, এই জন্য দুটির অর্থ না হয় তৃতীয় অর্থ প্রাধান্য পাবে। অব্যয়ীভাব সমাসের প্রথমে আছে কি সরেয়, সরেয় হচ্ছে আমাদের স্বরবর্ণের প্রথম বর্ণ, এই জন্য অব্যয়ীভাব সমাসে আছে পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে। আর কর্মধারায় তৎপুরুষ এবং দিগু, এটা মনে রাখবো কত দূর, এইগুলো হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত তো সবাই ক্লিয়ার। আমরা প্রথম তিনটা সমাস নিয়ে একটু কথা বলি আগে, অর্থাৎ দ্বন্দ্ব, বহুব্রী এবং অব্যয়ীভাব। এখন আমরা যদি দেখি ফাতেমার গ্রীষ্ম বর্ষাতে মনে পড়ে, তাহলে এই যে গ্রীষ্ম বর্ষা, কানে কলম এবং আকণ্ঠ, তাহলে গ্রীষ্ম এবং কি বর্ষা, গ্রীষ্ম বর্ষা। তারপর যদি আমরা বলি কানে কলম, কানে কলম, তারপর হচ্ছে আকণ্ঠ, তারপর হচ্ছে আকণ্ঠ, আকণ্ঠ। আমি একবার বুঝিয়ে দিই, হ্যাঁ, তাহলে আপনাদের কাছে অনেক সহজ মনে হবে। তাহলে দেখেন আমরা দ্বন্দ্ব সমাসে শিখছি উভয় পদের অর্থ প্রাধান্য পায়। বহুব্রী সমাস মানে হচ্ছে তৃতীয় পদের অর্থ প্রাধান্য পাবে, অর্থাৎ পূর্বপদ পরপদ কোনটারই অর্থ না বুঝিয়ে তৃতীয় কোন। আর অব্যয়ীভাব সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে। এখন আমরা যদি দেখি গ্রীষ্ম বর্ষা, গ্রীষ্ম একটা ঋতু, বর্ষা একটা ঋতু, তার মানে গ্রীষ্মেরও অর্থ আছে, বর্ষার অর্থ আছে, তাহলে উভয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। এখন ফাতেমার কথাতে মনে পড়ে গ্রীষ্ম তো মনে পড়ে বর্ষা তো, অর্থাৎ গ্রীষ্ম ঋতুতেও মনে পড়ে, বর্ষা ঋতুতেও মনে পড়ে, অর্থাৎ দুইটারই অর্থ আছে, দুইটারই অর্থ প্রাধান্য পাচ্ছে, তার মানে উভয় পদের অর্থ। তাহলে উভয় পদের অর্থ হলে কি, উভয় পদের অর্থ আছে এখানে, উভয় পদের অর্থ প্রাধান্য পেয়েছে। উভয় পদের অর্থ প্রাধান্য পেলে আমরা জানি সেটা হয়ে যায় দ্বন্দ্ব সমাস। তাহলে আমরা দেখতেছি এটা দ্বন্দ্ব হয়ে গেল। এখন কানে কলম, ধরেন যে কানে কলম দিয়ে রাখলো নয়ন হোসেন, কানে কলম যদি আমরা দিয়ে দিই, কানে কলম যারা দেয় তাদেরকে বোঝানো হয়, কানে কলম দেয় কাঠমিস্ত্রি, এই কাঠমিস্ত্রিকে বোঝানো হয়। কাঠমিস্ত্রি যখন সে কাঠের কাজ করে, রুল দিয়ে দেখা দিয়ে দাগানো করে, দাগানোর পর কাটাকাটি করে, ঠিক না? তো কানে কলম বলতে কাঠমিস্ত্রিকে বোঝানো হয়, অর্থাৎ কানকে বুঝাইলো না, কলমকে বুঝাইলো না, বুঝাইলো অন্য কাউকে। এখানে কিন্তু গ্রীষ্ম বর্ষা, গ্রীষ্ম বর্ষায় বুঝাইলো, কিন্তু কানে কলম দিয়ে কানকে বুঝাইলো না, কলমকে বুঝাইলো না, কানে কলম দেয় যারা তাদেরকে বুঝাইলো, যারা কাঠমিস্ত্রি। তার মানে এটা বহুব্রী সমাস, বহুব্রীহি সমাস। এবার দেখেন আকণ্ঠ, অব্যয়ীভাব সমাসে আমরা শিখছি অব্যয়ীভাব সমাসের পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে। আর এর সাথে আমাদের মনে রাখবে একটা অব্যয় থাকবে, অব্যয়। এই অব্যয়টা কি, এই অব্যয়টা হচ্ছে অব্যয় এক ধরনের হচ্ছে উপসর্গ। উপসর্গ কি, উপসর্গ এক ধরনের অব্যয়। তার মানে অব্যয়ীভাব সমাস হচ্ছে প্রথমে অব্যয় থাকবে এবং কি পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে। দেখেন আমরা আকণ্ঠ, এই আয়ের কিন্তু কোনো অর্থ নেই, আয়ের কোনো অর্থ আছে, কিন্তু একটা অব্যয়। অর্থাৎ উপসর্গ হচ্ছে এমন একটা জিনিস, এক ধরনের অব্যয় যার কোনো অর্থ নেই, কিন্তু কোনো শব্দের পূর্বে বসে অর্থ প্রদান করবে। তাহলে আবার বলতেছি, উপসর্গ জিনিসটা কি, উপসর্গটা হচ্ছে এক ধরনের অব্যয় যার কোনো অর্থ নেই, যেমন আয়ার কোনো অর্থ নেই, কিন্তু এই উপসর্গটা কোনো শব্দের পূর্বে যদি বসে তাহলে কিন্তু অর্থ প্রদান করবে। তাহলে দেখেন কণ্ঠ একটা শব্দ, এই শব্দের যখন পূর্বে বসতেছে, এবার আয়ের কিন্তু একটা অর্থ থাকবে। এই এমনিতে যদি বসি সরে রসইদের করে, এই আয়ের কোনো অর্থ নেই, কিন্তু এই আটা যখন কোনো একটা কণ্ঠের সামনে বসবে, এই শব্দের অর্থ কিন্তু আমরা তখন পাই পর্যন্ত। তাহলে কণ্ঠ মানে হচ্ছে কণ্ঠ পর্যন্ত, কণ্ঠ পর্যন্ত। তাহলে কোন পদের অর্থ পাইলো? আমরা যখন বললাম যে ফাতেমার বিয়েতে আকণ্ঠ খাইলাম, মানে কণ্ঠ পর্যন্ত খাইলাম, তার মানে অর্থ কোনটা প্রাধান্য পাইলো? আয়ের অর্থ প্রাধান্য পাইলো। কণ্ঠর জায়গায় কিন্তু কণ্ঠই আছে, কিন্তু আটা থাকার কারণে বুঝলাম যে হ্যাঁ বিয়েতে এমন খাওয়া খাইছি, মানে আনন্দের সাথে মজা করে খাইছি, যে কণ্ঠ পর্যন্ত খাইছি, তৃপ্তি সহকারে খাইছি, তার মানে আয়ের অর্থ কিন্তু প্রাধান্য পাইলো। আমরা অব্যয়ীভাব সমাস মনে হয় অনেক সহজ করে বুঝতে পারছি। কিভাবে? যে অব্যয়ীভাবে প্রথমে অব্যয় থাকবে, অব্যয় মানে এক ধরনের উপসর্গ, উপসর্গ এক ধরনের অব্যয় যার কোনো অর্থ নেই। তো যাই হোক, একটা সমাস যখন আমরা বুঝবো যে হ্যাঁ এটা পূর্বপদ পরপদের দুইটারই অর্থ প্রাধান্য আছে, তখন আমরা সেটা দ্বন্দ্ব সমাস বলবো। দেখবো যে পূর্বপদ পরপদ কোনটারই অর্থ বোঝাচ্ছে না, তখন আমরা এটা বহুব্রী সমাস বলবো। আর যখন আমরা দেখবো যে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়, সেটা অব্যয়ীভাব সমাস। আর পূর্বপদের অর্থ যদি না বুঝেন, অনেকে না বুঝতে পারে, তখন দেখবেন যে পূর্বপদে একটা অব্যয় আছে। অব্যয় দেখেও আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ পূর্বপদে যদি একটা অব্যয় থাকে বা উপসর্গ থাকে, সেটাও দেখেও আপনি বুঝতে পারবেন যে এটা অব্যয়ীভাব সমাস। আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমরা এখন যাই পরীক্ষায়। এই যে বাক্যটি আমি লিখলাম, এই বাক্যটির মধ্যে কোন কোন পদের সমাস নির্ণয় করা যেতে পারে, কোন কোন পদের সমাস হবে? অবশ্যই ফাতেমার তো হবে না, একেরও হবে না, এখানে উপনেতার হবে। এখন উপনেতাতে আপনি দেখবেন, এই উপনেতাতে উভয় পদের অর্থ প্রাধান্য পেয়েছে, পরপদ পূর্বপদ দুইটা পদেরই অর্থ প্রাধান্য পেয়েছে,
পাইছে, না আমাদের দেখতে হবে যে কোনো পদেরই অর্থ প্রাধান্য পায়নি। আমরা তিনটা সমাস নিয়ে আগে কথা বলি, হ্যাঁ, এক এক করে। উপনেতাতে আমরা দেখি পূর্বপদ পরপদ উভয় পদের অর্থ প্রাধান্য পাইছে, না পরপদের অর্থ প্রাধান্য পাইছে, না পূর্বপদের অর্থ প্রাধান্য পাইছে, না কোনো পদেরই অর্থ প্রাধান্য পায়নি। 1 নাম্বার। 2 নাম্বার, বিয়ে তো হবে না, একটা পদ হলো হবে না, লোকটি হবে না, গোপ খেজুরি হবে। এখানে যদি দুইটা পদ আছে, গোপ একটা খেজুর একটা, উপ একটা নেতা একটা, দুটো করে পদ থাকতে হবে। তাহলে এখানে আমরা দেখতেছি দুইটা আছে, তাহলে এটার হবে গোপ খেজুরি। এটা কোন সমাস হবে? গোপ খেজুরি আমরা দেখবো আসলে কোন পদের অর্থ প্রাধান্য পেয়েছে, পূর্বপদের পেয়েছে না পরপদের পেয়েছে। তারপরে এই বউ বর গেলাম, বউ বর আমরা এক এক করে ব্যাখ্যা দিই এই জিনিসগুলো। 1 নাম্বারটার আগে ব্যাখ্যা দিই। অব্যয়ভাব সমাসে আমরা দেখছি অব্যয়ভাব সমাসের বৈশিষ্ট্য হচ্ছে পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে, এই তো। সেটা আমরা টেকনিক জানি যে অব্যয় মানে অ হচ্ছে স্বরবর্ণের প্রথম বর্ণ, অ হচ্ছে স্বরবর্ণের প্রথম বর্ণ, এই জন্য পূর্ব পদের অর্থ প্রাধান্য পাবে। এটা একটা বৈশিষ্ট্য আমরা পড়ছি। অব্যয় সমাসের আরেকটা জিনিস যেটা কি শিখলাম, আরেকটা শিখলাম যে উপসর্গ থাকবে। উপসর্গ হচ্ছে এক ধরনের অব্যয়। এটা অব্যয়, এর কোনো অর্থ নেই, শব্দের অর্থ নাই, কিন্তু এ যখন নেতার শব্দের পূর্বে বসছে তখন কিন্তু অর্থ দেবে। এই মানে হচ্ছে উপশব্দের অর্থ ক্ষুদ্র, তাহলে উপনেতা মানে হচ্ছে কি ক্ষুদ্র নেতা। এই নেতা তো নেতাই আছে, এই নেতার আগে এই বসে দিয়ে এই নেতার মান সম্মান নষ্ট করে দিল। নেতা শব্দটা অনেক বড় নেতা, কিন্তু হয়ে গেল যখন দিলাম তখন হলো ক্ষুদ্র নেতা, পাতি নেতা। তার মানে নেতার যে অর্থ, নেতার অর্থ থাকলো না, যখন বসলো অর্থাৎ পূর্বপদটা এর অর্থটা চেঞ্জ করে দিল। যখন আমরা বলতেছি উপনেতা তখন কিন্তু নেতা থাকলো না, নেতা থাকলো কিন্তু নেতাটা খুব ছোট নেতা হয়ে গেল, পাতি নেতা হয়ে গেল। তাহলে আমরা বুঝতে আর কোনো সমস্যা হলো না যে উপনেতা একটা অব্যয়ভাব সমাস। এরকম করে হতে পারে উপজেলা, এরকম অনেক আছে, উপনদী, উপদ্বীপ, এরকমই যে যখন থাকবে তখন উপটা ক্ষুদ্র অর্থে ব্যবহার হবে বা সদৃশ্য অর্থে ব্যবহার হবে। আমরা অব্যয়ভাব সমাসের যখন ব্যাখ্যা বের করতে যাব তখন আরো চমৎকার ভাবে আমরা শিখতে পারবো। তারপরে আমাদের কি ছিল, তারপরে আমরা দেখি গোপ খেজুরে। গোপ খেজুর নিয়ে একটু কথা বলি। গোপ খেজুর, এখন গোপ মানে কি? গোপ মানে ওই যে দাড়ি মোষ আছে না, গোপ হচ্ছে মোষটাকে বলে, দাড়ি মোষ না গোপ। তাহলে এটা হচ্ছে গোপ। এই গোপটা হচ্ছে এরকম ঠোঁটের উপর যে গোপ হয় এই গোপটা। আর খেজুর তো আমরা জানি, খেজুর মানে তো খাবার খেজুর। এবার দেখেন গোপ খেজুর মানে কিন্তু গোপকে বুঝাচ্ছে না, খেজুরকে বুঝাচ্ছে না। এই গোপ খেজুর মানে হচ্ছে কিন্তু অলস ব্যক্তি। এটা কিন্তু একটা বাগধারাও। কেমন বাগধারা? আরব দেশের এক ঘটনা এটা। এক বিশাল মোজওয়ালা লোক খেজুরের গাছের নিচে বসেছিল। বসে থাকতে থাকতে সে শুয়ে পড়ছে। শুয়ে পড়ার পরে সে যখন শুয়ে পড়ছে উপর থেকে কিন্তু খেজুর এসে তার গোপের মধ্যে পড়ছে। তাহলে দেখেন মুখটা এই জায়গায়, মুখটা ধরেন আমাদের এই জায়গায়, ঠিক না? আর গোপটা হচ্ছে এরকম। তাহলে আমাদের যদি এরকম আমরা ধরি, এটা হচ্ছে আমাদের ঠোঁট, আর গোপটা হচ্ছে মনে করেন এই জায়গায়, খেজুরটা এসে মনে করেন এই জায়গায় পড়ছে। এখন এই ভদ্রলোক কি, এটা হচ্ছে নাক। তাহলে খেজুরটা আসে যদি এই জায়গায় পড়ে, মুখটা হচ্ছে এই জায়গায়, গোপটা হচ্ছে এই জায়গায়। এই ভদ্রলোক কি করছে? এই ভদ্রলোক চিন্তা করতেছে, আরে বাবা খেজুর, তুই পড়বি তো আমার মুখে পড়, তুই আমার একবার গোপে পড়লি। তো এইটুক যে জায়গাটা, এই জায়গাটা দেখেন সে জিভা দিয়ে চাইলে কিন্তু এই খেজুরটাকে টেনে নিয়ে মুখে খাইতে পারে, কিন্তু এ খাবে না। চিন্তা করতেছে যে আশেপাশে কোনো ব্যক্তি যদি থাকতো, এমন কোনো ব্যক্তি যে এই খেজুরটা আমার এসে মুখে ঢুকে দিত। তার মানে চিন্তা করতে পারছেন কত অলস, এত মুখের কাছাকাছি। এই যে মোষ, গোপ আর মুখের কোনো পার্থক্য আছে? একবারে কাছাকাছি। এইখানে খেজুরটা পড়ছে, সেই খেজুরটা সে টেনে খাবে না, কারো আশায় আছে যে এসে যদি কেউ মুখে ঢুকে দিত। তার মানে কত অলস ব্যক্তি। তার মানে গোপকে বুঝাচ্ছে না, খেজুরকে বুঝাচ্ছে না, তাহলে কাকে বুঝাচ্ছে? এমন একজনকে বুঝাচ্ছে যে অত্যন্ত কি অলস ব্যক্তি, অত্যন্ত অলস ব্যক্তি, এই যে নিতান্ত অলস ব্যক্তি, নয়ন হোসেন লেখ। তাহলে তৃতীয় কোনো অর্থ প্রাধান্য পাচ্ছে। তৃতীয় কোনো অর্থ প্রাধান্য পাইলে তখন সেটাকে আমরা কি সমাস বলি? সেটাকে আমরা বলি যে বহুব্রী সমাস। বহুরূপী মানুষ, মুখে এক কথা, মুখে মিষ্টি মনে বিষ। তারপর একটা কি ছিল আমাদের? বউ এবং বর। এটা তো বুঝাই যাচ্ছে যে বউ বরকে দাওয়াত দিলাম। তাহলে বউ বরকে যদি আমরা দাওয়াত দিই, তাহলে বউকে দাওয়াত দিলাম না বরকে দাওয়াত দিলাম? দুজনকে দাওয়াত দিলাম। যে বউ বরটা কি খুব ভালো, তাহলে বউ ভালো বড় ভালো, সেটা হচ্ছে বউ বর দুইটাকে বুঝাচ্ছে, বউকে বুঝাচ্ছে এবং বরকে বুঝাচ্ছে। তখন হয়ে গেল দ্বন্দ্ব। দেখি আমরা যে বিষয়টা আলোচনা করলাম সেটা একটু দেখি তো, প্রশ্নগুলো একটু সলভ করার চেষ্টা করি। এই যে এই বিষয়টা আমরা শেষ করলাম। এই যে দেখেন দ্বন্দ্ব সমাস মানে হচ্ছে উভয় পদের অর্থ প্রাধান্য। বহুব্রী মানে অন্য পদের অর্থ প্রাধান্য পাবে, তো নতুন অর্থ সৃষ্টি হবে। যে নতুন অর্থ সৃষ্টি হচ্ছে অব্যয়ভাব পূর্ব পদের অর্থ প্রাধান্য পাবে। আর বাকি তিনটা কত দূর এই যে বই দেওয়া আছে। 182 নম্বর পৃষ্ঠা আমরা আলোচনা করলাম। এই 182 নম্বর পৃষ্ঠায় আমরা যেগুলো শিখলাম সেগুলো হচ্ছে দেখেন, আপনি দেখেন 16 নম্বর এমসিকিউটা আপনার পারার কথা। বাংলাদেশ ব্যাংক অফিসার ক্যাশ পরীক্ষা আসছে, অর্থাৎ ব্যাংকের পরীক্ষা আসছে, উভয় পদের অর্থ প্রাধান্য পায়। উভয় পদের অর্থ প্রাধান্য পায় আমরা জানি দ্বন্দ্ব সমাসে। এবং কৌশলটা আমরা শিখছি দ্বন্দ্ব মানে কমপক্ষে দুইজন লাগে
একে একে দ্বন্দ্ব হয় না, এই জন্য উভয় পদার্থ প্রাধান্য পায়। 17 নাম্বার, পূর্বপদ প্রধান সমাস কোনটি? আমরা জানি পূর্বপদ হচ্ছে অব্যয়ীয় সমাস। অ হচ্ছে সর্বর্ণের প্রথম বর্ণ, এই জন্য পূর্বপদের অর্থ প্রাধান্য পায়। দ্বিগু সমাস আমরা জানি কত দূর, দ্বিগু সমাস আমরা জানি প্রথম তিনটা বাদ দিয়ে পরের তিনটাই হচ্ছে পরপদের অর্থ সমাস, তাহলে দ্বিগু কর্মধারায় এগুলো হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পায়। এই যে এগুলো পরীক্ষা আসছে দেখেন, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 18-19 সালে এই প্রশ্ন আসছে, এটা বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পরীক্ষা 21 সালে আসছে, 12তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষা আসছে 15 সালে, পূর্বপদের অর্থ প্রাধান্য পায়। এগুলোই ঘুরে ফিরে আসে। হ্যাঁ, আপনার যখন পড়া সঠিক হয়ে যাবে তখন যে প্রশ্ন যেভাবে আসুক আপনি তখন পারবেন। এই দেখেন, বৈশিষ্ট্যের বিচারে দ্বিগু এবং কর্মধারয় সমাসের কোন শ্রেণীর সমাস? বৈশিষ্ট্যের বিচারে দ্বিগু কর্মধারয় কোন শ্রেণীর সমাস? এই যে দেখেন, তৎপুরুষ সমাস। আমরা জানি যে কত দূর কত দূর, এগুলো একই রকম বৈশিষ্ট্য। কর্মধারের বৈশিষ্ট্য যা, তৎপুরুষের বৈশিষ্ট্য যা, দ্বিগুরু সমাস, এগুলো তিনটাই হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পায়। তাহলে পরপদের অর্থ প্রাধান্য পায় পরে তিনটা। ওই প্রশ্নটা দেখেন কত ঘুরে আসে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘাওয়ানিতে 14-15 সালে এই প্রশ্নটা দেখেন কত ঘুরে ফিরে আসে পরীক্ষা। সরাসরি এইভাবে আসতে পারতো যে পরপদের অর্থ প্রাধান্য পায় এরকম সমাসগুলো কি কি, এই তিনটা। অথবা আসতে পারতো যে দ্বিগু কর্মধারয় সমাসের অর্থ প্রাধান্য, পরপদের অর্থ প্রাধান্য পায়, নিচের আর কোন পদের কোন সমাসের অর্থ পরপদের অর্থ প্রাধান্য পায়। ওইভাবে না দিয়ে দেখেন কত ঘোষেস করে প্রশ্নটা দিছে। এগুলো কিন্তু আমরা সমাস মানের সংক্ষেপণ, সমাস মানের সংক্ষেপণ, মিলন, এই মিলন হয়ে যায়, একাধিক পদের এক পদীকরণ, এগুলো কিন্তু সব বলছি আমি। এগুলো কিন্তু আপনার বই পড়বেন, বই পড়লেই বুঝতে পারবেন। এগুলো পড়াইছে, এগুলো কমপ্লিট। তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।